রাজনীতি তো কৌশল। কৌশল সবসময় যে কোনো সময় আমি কি কৌশল নেব তখন আমাকে তাৎক্ষণিক ভাবতে হবে। প্রত্যেকটা দিনই তো কৌশল। দেবজিৎ যেটা বলছে, হ্যাঁ, কখন কাকে হাত ধরতে হবে, কখন কার হাত ছাড়তে হবে, এটাও তো রাজনীতির অঙ্গ। অবশ্যই। দেখ মানে পৃথিবীর ইতিহাসে মানে এখনো অবধি সবচেয়ে বড় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা, সেখানে যে তিনজন একসঙ্গে এসেছিল, সেই তিনজনের মধ্যে কোন রকম আদর্শগত মিল, কোন রকম খাওয়া দাওয়ার মিল, এক ধরনের পানীয় সেবন, কোনো কিছু মিল ছিল না। এবং তিনজনের মধ্যে অনেকে বেশ যথেষ্ট চরিত্রের দিক থেকে খারাপ লোক ছিল, কিন্তু দে ডিফিটেড হিটলার। সো আপনাকে তো স্ট্র্যাটেজি করতে হবে। এবার সমস্যা হচ্ছে দুটো সমস্যা। বামেদের নিয়ে আলোচনা করে লাভ নেই। বামেদের প্রথমত বুঝতে হবে যে তাদের নাম পরিবর্তন করে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি হলে কংগ্রেসের অনুষঙ্গে থাকলে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এসইউসিকে সিট দিতেন, তেমনি কংগ্রেসও তামিলনাড়ু টাড়ুতে সিট দেবে, বামেরা বেঁচে থাকবে। বাট মেইন অপোজিশন, সো কল মেইন অপোজিশন কংগ্রেস, দে হ্যাভ টু বি অন দ্য গ্রাউন্ড। আমি মমতাকে গালাগাল দেবো, আমি তেজস্বীকে গালাগাল দেবো, আমি হেমন্ত সোরেনকে গালাগাল দেবো, কিন্তু আমি নিজে কি করছিলাম? আমি তো এটা স্বীকার করি এবং মনে করি এটা স্ট্যাটিস্টিক্স যে কংগ্রেসের কাছে 2024-এর ইলেকশন আগে অবধি 20% ভোট ছিল। তো কংগ্রেস হ্যাজ এ রোল টু প্লে। কংগ্রেস যখন মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছে এবং যখন রোজ রিপোর্ট আসছে যে গ্রাউন্ডে তুমি স্লিপিং, তখন তুমি তো উদ্ধব ঠাকরে আর শরদ পাওয়ার, আমাদের শরদ পাওয়ারের বয়স 80 পেরিয়ে গেছে, তুমি তার উপর ছেড়ে দিয়ে ওয়ে না যেটা তোমার জেতা আসুন, এটা আলাদা কথা। যদি না ওনাদের খুব কংগ্রেসের সিপিআইয়ের প্রতি রাগ হয়ে থাকে যে দেখাবো যে সিপিআইকে হারাচ্ছি, তাছাড়া তো ওয়েনারে যাওয়ার কোনো কারণ নেই। আমি তো যেখানে আমার জেতার চান্স আছে সেটা করব। দেখ অস্ট্রেলিয়া ক্রিকেট, আবার কে যেন ক্রিকেটের উদাহরণ দিচ্ছিল, স্লেজিং। অস্ট্রেলিয়ান ক্রিকেটের নিয়ম হচ্ছে যে তুমি সিঙ্গেল নিয়ে পারলে যেত, তুমি যদি 4-6 না করো তুমি যেত, তুমি কিছু তো করো। কিছু তো। অভিষেক যেটা সুমন বলল, আমি ঘটনাচক্রে গতকাল হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ছিলাম। একটা সব কংগ্রেস একার ক্ষমতা এই মুহূর্তে ভারতবর্ষে একটি স্টেটে আছে, আমি ছোট স্টেট ধরছি না, সেটা যে কানাডা। সেই 3টে স্টেটে আছে, কর্ণাটক, হিমাচল আর তেলেঙ্গানা। আমি ছোট স্টেট ধরছি, আচ্ছা হিমাচল আর তেলেঙ্গানা ধরছি না, আমি তেলেঙ্গানাও ধরছি না। কংগ্রেস একার ক্ষমতায় একটা স্টেটে, বড় স্টেটে আছে, সেটা হচ্ছে কর্ণাটক। কংগ্রেস যখন আমরা ধরে নিয়েছিলাম হরিয়ানা হয়তো দারুণ রেজাল্ট হবে, হরিয়ানা হাতছাড়া হয়ে গেল। মহারাষ্ট্র সমস্ত সমীক্ষা বলছিল ভালো রেজাল্ট হবে। কংগ্রেস সেই রোলটা প্লে করতে পারলো না। লড়াই হলো পাওয়ার ভার্সেস পাওয়ার, লড়াই হলো উদ্ধবপন্থী শিবসেনা ভার্সেস শিন্দেপন্থী শিবসেনা, এবং মাঝখান থেকে বিজেপি ক্লিন সুইপ করে বেরিয়ে গেল এবং একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেল। পশ্চিমবঙ্গ একই অবস্থা। হেমন্ত সোরেন কালকে একা শপথ নিলেন কেন? তার কারণ আমি যা খবর পেয়েছি, ওখানে গিয়ে কংগ্রেসের 16 জন বিধায়কের কে মন্ত্রী হবে তাই নিয়ে তুমুল গন্ডগোল চলছে। হেমন্তের সংখ্যা 34, ওখানে সিপিআইএম এর 2 36, ওখানে লালুরা 4 40, ম্যাজিক ফিগার হচ্ছে 41। একটা মাত্র দরকার। কংগ্রেসের 16 জন ঠিক করে উঠতে পারছেন না কে মন্ত্রী হবে। আমি 2 সেকেন্ড যোগ করি। বিধানসভা নির্বাচনের আগে ওখানকার যিনি চার্জে ছিলেন, যিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের চার্জে, গোলাম মোহাম্মদ মীর, তার প্রতি হেমন্ত সোরেন এত বিরক্ত ছিলেন, ফোন করে তিনি রাহুল গান্ধীকে বলেন, রাহুল গান্ধী হ্যাড টু ফ্লাই ব্যাক ফ্রম ওয়েনাড টু রাঁচি, বসে উনি সিট সেটেল করেন। এই হচ্ছে কংগ্রেসের, আবার পুরনো টার্ম ব্যবহার করছি, আঞ্চলিক মনসবদারদের অ্যাটিটিউড, যে মোটামুটি হেমন্তের ইলেকশন শেষ করে দিয়েছিল কংগ্রেস। হ্যাঁ, আমার তো মনে হয়, আমার যা অ্যাসেসমেন্ট, খুব দ্রুত না করতে পারলে ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার জায়গা আছে। আচ্ছা, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী শপথটা হয়েছে, মহারাষ্ট্রে থাম্পিং মেজরিটির পর এখনো মুখ্যমন্ত্রী ঠিক হয়নি। লেটস কল স্পেড আ স্পেড। আচ্ছা, এবার আসা যাক, অর্থাৎ শরিকি জটিলতা একমাত্র আমাদের আছে, পৃথিবীতে আর কোথাও নেই। এটা ভাবলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। একটু আগে আঞ্চলিক, আরে আমার সমস্যাটা আমায় বলতে দাও। আরে ভাই, অভিষেক 10 সেকেন্ড বুঝতে হবে, ওরা শিন্ডেকে নিয়েছিল, ওটা ছিল প্রথম পলিটিক্যাল অগ্নিবীর। 3 বছরের জন্য তুমি অগ্নিবীর পদে এসো, তারপরে তোমাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবো। এবার এখন সিকিউরিটি গার্ড করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কিছু বক্তব্য নেই। তুমি যে শরিকি কথা বললে, আচ্ছা পাঞ্জাবে কংগ্রেস এবং আপ আলাদা লড়েছে, সেখানে বিজেপি 0। দিল্লিতে কংগ্রেস আর আপ একসাথে লড়েছে, সেখানে বিজেপি 7-7। কোথাও তো গিয়ে এক বলতে হবে যে তুমি যদি এটা বলে থাকো
সেখানে দিল্লিতে কিন্তু আম আদমি পার্টির অস্ট্রেলিয়ার পিচ বাউন্সি, ইন্ডিয়ার পিচ পাটা, কোন পিচে কি খেলতে হবে সেটা তোমায় ঠিক করতে হবে। আরজেডি বিহার, এক্ষুনি তুমি উদাহরণ দিচ্ছিলে, আরজেডি পাপ্পু যাদবকে সিট দিল না, পাপ্পু যাদব নির্দল হয়ে দাঁড়িয়ে সাংসদ হয়ে গেল। অর্থাৎ নমনীয়তা সব পক্ষে প্রয়োজন। এবার আমরা আছি বাংলাতে, অ্যাবসলিউটলি এগ্রিড। আমাদের সংগঠনটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, একটু বাদুড়িয়া এরকম পকেট ছাড়া নেই, এবং যে 6টা জায়গাতে লড়াই হয়েছে সেখানে গত 40 বছরে আমাদের ভোটের পার্সেন্টেজ 2 থেকে 2.5% বেশি না। একটু আগে 40 বছরে না, বাদুড়িয়াতে তোমরা আমি লড়াই হয়নি, বাদুড়িয়া লড়াই হয়নি। আরে আমি এই 6টার মধ্যে আমি বললাম বাদুড়িয়া বাদ দিয়ে তোমরা ছিলে না। আরে হারোয়াতে কবে আমরা ছিলাম? হারোয়া সবসময় এটা বলো যে অধীর চৌধুরী দায়িত্ব নিয়ে মুসলমানদের বলেছে যা আমাদের থেকে যা, যা আমাদের থেকে যা। কনফিউশন, এটা খুব ইন্টারেস্টিং কথা বললেন দিদি। ওকে, দিদির বক্তব্য অনুযায়ী যে আমরা কেরালাতে কেন লড়াই করছি, এখানে কেন একসঙ্গে লড়ছি, আমি অলরেডি আম আদমি পার্টির উদাহরণ দিলাম, এবং সেখানে দাঁড়িয়ে পাঞ্জাবের ভোটাররা অসম্ভব বোকা এবং দিল্লির ভোটাররা বুদ্ধিমান, এইটা ভাববার কোনো অর্থ নেই। হ্যাভিং সেড দ্যাট, এখানে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বক্তব্যটা কি? যে শোনো, আমি যা খুশি করি না কেন, তুমি কিন্তু কিছু বলতে পারবে। আমি কেন বলবে না? আমি দেবজিৎ এত লাফালাফি করছে কেন? আপনারা যেভাবে ঝাড়খণ্ডে প্রচার করেছেন অত্যন্ত নিন্দনীয়। আপনি ঘুষপেটিয়া থেকে আরম্ভ করে সমস্ত নিয়ে এসেছিলেন ঝাড়খণ্ডে, পরিষ্কার মেনে নিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারিয়ে দিয়েছে, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে হারিয়ে দিয়েছে বিজেপিকে। ওই ধরনের নির্বাচনী প্র্যাকটিস করবেন, এত লাফালাফি কিসের? দাদা কি বাংলাদেশ থেকে মুসলমানরা আমাদের দেশে ঘুষপেটিয়া, আমরা আবারও সাম্প্রদায়িক আমি 10 সেকেন্ড বলি, দেবজিৎ এখানে যতই মেরুকরণের রাজনীতি করুক, মুসলিম বিরোধী কথাবার্তা বলুক, জয় শাহ কিন্তু রিয়াদে IPL এর নিলাম করবে এবং সেখানে আমরা ওখানে শিব মন্দির বানাবো। শশীদি, পরের টার্গেট 26-এর বিধানসভা ভোট। তৃণমূলের মূল লক্ষ্য কি? শহরের একটা ক্ষতি তো হয়েছে, আপনারা নিজেরাও স্বীকার করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শহরের ভোটে একটা ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটাকে মেরামত করা, দেখি আরো বেশি করে গ্রামেকে কনসেন্ট্রেট করা। না, শহর এবং গ্রাম দুটোকে প্রাধান্য দিয়ে উন্নয়নের কাজ, নিশ্চয় প্রকল্পের কাজ, আমাদের নিজেদের সংশোধনী, মানুষ সেটা বলুক কোথায় গন্ডগোল ইত্যাদি সমস্ত যা বলবে সমস্তটা আমরা শুনবো, এবং মাটির সঙ্গে কোনোদিন মাটির উপরে উড়বো না, মাটির সঙ্গে সম্পর্ক এবং সাংগঠনিক যে শক্তিটা আমাদের রয়েছে সেটাকে আরো বাড়ানো এবং আরো জিনিসটা সুন্দর স্বচ্ছভাবে করা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাইরেকশন খুব সুন্দরভাবে দিয়েছেন। এত পরিষ্কার কোনো রাজনৈতিক নেতা সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই যেটা তিনি পরিষ্কারভাবে নিজের দল সম্বন্ধে বলেন, সেটা তিনি পরিষ্কার করবেন। সুতরাং সেই স্বচ্ছতা আসবে। দেবাশিস দা, আরজিকর আন্দোলনের পুরোভাগে আপনারা ছিলেন, প্রচুর ভিড় হয়েছিল আপনাদের মিটিং মিছিলে। আমার প্রশ্ন, ভোট কোথায় গেল? 1, 2 হচ্ছে শহরাঞ্চলের বিভিন্ন জায়গায়, গ্রাম নয় শহর, আধা শহর, শিলিগুড়ি ধরুন, দুর্গাপুর ধরুন, আসানসোল ধরুন, হলদিয়া ধরুন, বিভিন্ন শহরাঞ্চলেও আপনাদের একটা প্রভাব তৈরি হয়েছিল, কিন্তু কোথাও না মানে ভোটে সেটা কনভার্ট হচ্ছে না। দেখো, ভোট কোনো রাজনৈতিক দলের ফিক্সড ডিপোজিট নয়। 34 বছর ধরে যখন বামফ্রন্ট ছিল, তোমার এই সমস্ত চর্চা ভয়ঙ্কর রয়েছে, তখনও পর্যন্ত একটা টার্ম বাদ দিলে সবকটা টার্মে ভোট বিশ্লেষণ করলে কিন্তু 50% কম মানুষের সমর্থন নিয়ে বামফ্রন্ট ছিল, ভাগাভাগি ছিল। হ্যাঁ, ওই তো 50%-এর ওপর এক্সিট করেছিল একটা মাত্র টার্ম, বাদ বাকি সবসময়ের জন্য তার থেকে কম ছিল। তার মানে বিরোধীদের এই পরিসরটা ছিল। এখন যেটা শূন্যর কাছে না গেলে শাসক দলের
কোনো স্বস্তিই আসে না আর কি। এমনকি জিতে আসার পরও ওই জন্য পতাকা ধরে পাল্টাতে হয়। এখনো কিন্তু 50-এর না, নিয়মই রয়েছে। না না আমি আসছি কত 45 তো 45 শেষ এবার যে মূল কথাটা সেটা হচ্ছে যে ফলে এই যে মানুষ কোনো একটা, এবং এটা তো আমরা সবাই জানি যে ল্যান্ড রিফর্ম পঞ্চায়েত 25 বছর গ্রাম বাংলার সমর্থন ধরে রেখেছিল, এটা নিয়ে সারা ভারতবর্ষে কোনো বিশ্লেষক তর্ক করবে না। কিন্তু এটা পাশাপাশি সমান সত্যি যে আজকের রাজনীতিটা বাম ঘরানার যে রাজনীতি, একদম জন্মলগ্ন থেকে দর্শন এবং প্র্যাকটিস যে ঘরানা, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা জাতীয় স্তরে নয়, সারা পৃথিবী জুড়ে সেই ঘরানার পরিবর্তন ঘটেছে। খুব বড় কথা। তার মানে আপনারা পরিবর্তনের সাথে পরিবর্তন করতে পারেননি। তুমি কনক্লুশনটা টানবে না, শুরুটা করবে, এটা করবে না। হ্যাঁ, কারণ তুমি আমার থেকে অনেক শক্তিশালী। এবার তোমাকে এটা বলি যে সেটা হচ্ছে দিদি একটা কথা বলার মধ্যে বলেছিলেন, তার সাথে আমি সহমত হয়ে কথাটা বলছি, কনটেক্সটার সাথে একমত নই। সেটা হচ্ছে যে কোর ইকোনমিক ইস্যুস রাজ্যে হতে পারে, দেশে হতে পারে, লাস্ট আমেরিকার নির্বাচন হতে পারে, এখানে কাজ করছে না। অসম্ভব ভালো বিশ্লেষক, দীর্ঘ অভিজ্ঞতা এবং একাডেমিক্যালি রিচ, ও কথার মধ্যে কিন্তু মুসলমানরা কি যাবে করছে। তার মানে হচ্ছে পরিষ্কার বুঝে নিতে হবে, এই যে ঝাড়খণ্ড হলো আর কি, মূল বুঝে নিতে হবে লেফটের এই মুহূর্তে স্ট্রাগলটা শুধু এই রাজ্যে নয়, সারা পৃথিবী জুড়ে স্ট্রাগলটা হচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্স এবং কোর ইকোনমিক ইস্যুস। এই বামপন্থী দল দর্শন, তার অবস্থান, এই জায়গায় না, আমি এটা শেষ করছি কথা, এই জায়গায় তারা স্ট্রাগল করছে যে কিভাবে আমি এই যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যদি নির্বাচনগুলোকে পুরোটা ক্যাপচার করা যায়, তার মধ্যে কিন্তু স্ট্রাগল করছে দল না, সিপিএম পার্টি না, স্ট্রাগল করছে মানুষের কোর ইস্যু আলোচনার মধ্যে আসতে পারছে না, নির্ধারণ করতে পারছে পুরোটাই কিন্তু জাতিগত গাজাতে যখন কিছু হয় তখন দেবাশিস দার মানে এইসব বামেরা একটু বলি একটু বলতে দিন, তখন দেবাশিস দার কথা বলছি না, গাজাতে যখন কোনো সমস্যা হয় মুসলমান নিয়ে বললেন বলে বলছি, তখন দেবাশিস দারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাস্তায় মিছিল করতে বেরিয়ে পড়েন। ঘরের পাশের বাংলাদেশে কি হচ্ছে তাই নিয়ে দেবাশিস দারা একটা মিলিমিটার মিছিল করেন না। এইটাই তো সোশ্যাল, এই তো সোশ্যাল স্ট্রাগল আপনাদের। সুমন এটাই তো আপনাদের সোশ্যাল স্ট্রাগল। কিন্তু আপনারা ঘরের পাশে বাংলাদেশ নিয়ে কি করেছেন? বামেদের যেটা মূল সমস্যা, বামেরা এখনো সত্যিটাকে কোনোভাবে দেখতে চাইছে না। যেটা দেবাশিসবাবু বললেন সেটাকে বিশ্লেষণ করি, 1947 থেকে 2024 ইলেকশন অবধি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, সেটা তো আসলে কংগ্রেসের ভোট। কংগ্রেস কিন্তু কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন 40% নিচে নামেনি। যেদিনকে বুদ্ধ ভট্টাচার্য 235 পাচ্ছে, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 42% আছে। এইটা প্রশ্ন তো বামেদের করতে হবে যে আমি জমি আন্দোলন করলাম, এত কিছু করলাম, তাহলে আমার শিক্ষায় কি ভুল ছিল যে আমার কাছে যে 40 ছিল তার মধ্যে 26% অন্যদিকে চলে গেল। তার মানে হচ্ছে, আবার আমি বলছি, উনি যেটা বলেছেন সেটাকে সমস্যা হচ্ছে, বামেরা তো সবাই এত অহংকারী, সব জানে, ঠিক আছে, সেটা ওনাদের স্বীকার করতে হবে যে ওনাদের রাজনীতিতে গান্ধীর সঙ্গে ছিলাম নিয়ে কিন্তু একটা স্ট্রাগল সারা পৃথিবীতে চলছে, গান্ধীর সঙ্গে ছিলাম না গান্ধীর বিরুদ্ধে ছিলাম। রাজনীতি কৌশল, এবং এই কৌশল কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু সেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নেন, এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেন, তারা জিতছেন পরিষ্কার। আপাতত অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠান।